গত প্রায় 2 মাস ধরেই আফগানিস্তানে তালেবানরা তাদের ডে বাই ডে শক্তি সঞ্চয় করছিল এবং প্রায় 90% বর্ডার প্রায় 2 মাস আগেই তারা দখল করেছিল। আর এতে করে আফগানিস্তান সরকার দেশের উপরে তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং আজকের দিনে আমরা জানি তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় বসে পড়েছে। কে এই তালেবান? আফগানিস্তানের তালেবানদের সাথে কেন ওসামা বিন লাদেনের সাথে সম্পর্ক, অথবা ওসামা বিন লাদেনের সাথে 9/11-এর কি কাহিনী, অথবা 9/11 অথবা এর মধ্যে এই পুরো তালেবান বিষয়টার মধ্যে আমেরিকা কেন 20 বছর ধরে আফগানিস্তানে সৈন্য পাঠিয়ে রেখেছে, পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোকপাত হবে। মনে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লম্বা হবে, কিন্তু আপনি যদি পুরো ভিডিওটা দেখেন একদম পুরো প্রশ্নগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে যে কেন লাদেন মারা গেল, কেন তালেবান তৈরি হলো, কেন কমিউনিস্ট লিডাররা মারা গেল, অথবা কেন এখন তালেবানরা আসলো, কেন আমেরিকানরা চেষ্টা করেও তালেবানদেরকে 20 বছরে তাদের সামরিক সৈন্য দ্বারাও হটাতে পারেনি। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে পূর্ণ আলোচনা হবে, অনেক ইনফরমেটিভ হবে। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন। ভিডিও শুরু করছি, আমি মোহাম্মদ সাইফুল, আপনারা দেখছেন আলাপ। আপনি যদি আলাপ পরিবারের সাথে এখনো সংযুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন আর সংযুক্ত হবেন আলাপ পরিবারের সাথে। আফগানিস্তান একটা লম্বা ইতিহাসের একটা দেশ। আমরা ভিডিওটা শুরু করছি 1979 থেকে। 1979-এ আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিল কমিউনিস্ট লিডার নূর মোহাম্মদ তারাকি, আর ওনার মৃত্যু হয় আরেকজন কমিউনিস্ট লিডার হাফিজুল্লাহ আমিন দ্বারা। হাফিজুল্লাহ আমিন প্রথমে তাকে গ্রেফতার করে এবং পরে তাকে হত্যা বা মার্ডার করে। এর কারণ ছিল আফগানিস্তানে কমিউনিস্ট পার্টি ছিল 2টি, আর এদের মধ্যে প্রায়ই ইন্টারফেয়ার হতো। আর এছাড়াও নূর মোহাম্মদ তারাকি যে একদম ভালো ছিল তাও কিন্তু নয়। নূর মোহাম্মদ তারাকিও হাফিজুল্লাহ আমিনকে কয়েকবার হত্যা করার চেষ্টা করেছিল। যেহেতু 2টা কমিউনিস্ট দল ছিল তাদের মধ্যে প্রায় ইন্টারফেয়ার হতো বা ইন্টারফাইটিং হতো, কিন্তু এট দ্য সেম টাইম ইসলামিস্ট এবং কমিউনিস্টের মধ্যে একটা সংঘর্ষ চলতে থাকে। 1979-এ ইরানে একটা রেভলিউশন হয় যাকে বলা হয় ইরান রেভলিউশন 1907। 1979-এ আফগানিস্তানের মতো অবস্থা ইরানেও ছিল। তখন ইরানে একটা রেভলিউশন হয় যেটার নাম, যাকে 1979 ইরানি রেভলিউশন বলা হয়। ইরানের রাজা মোহাম্মদ রেজা তিনি মডার্নিজম এবং সেকুলারিজমে বিশ্বাস করতেন। তিনি তার দেশ ইরানের ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের কাজ করে থাকেন। এছাড়াও তিনি ছিলেন ক্ষমতালোভী, গ্রিড অফ পাওয়ার, যার ফলে তিনি অপোজিশন দলের পার্টিকে বা প্রধানকে হত্যা করে। এর ফলে এছাড়াও তার দেশ থেকে পার্লামেন্ট ডিসমিস করে দেয়। আর ঠিক এই সময় ইরানে ইসলামিক রেভলিউশন হয়, যার ফলে ইসলামিকরা 1979-এ ইরান টেক ওভার করে। আর এইদিকে আফগানিস্তানের রাজা হাফিজুল্লাহ আমিন এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে গেল যে ইরানে যেহেতু ইসলামিক টেক ওভার হয়েছে, এনিহাও যদি আবার আফগানিস্তানে ইসলামিক টেক ওভার হয়, এই বিষয়টা নিয়ে কমিউনিস্ট লিডার হাফিজুল্লাহ আমিন খুব টেনশনে ছিল। তখন তিনি রিলিজিয়াস পিপলকে তার সাইডে আনার জন্য তিনি মসজিদ কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেয়। এছাড়াও তিনি প্রত্যেকবার স্পিচের সময় আল্লাহর নাম নেওয়া শুরু করে এবং এছাড়াও তিনি কোরআন বিতরণ শুরু করে দেয়। কিন্তু উনি হয়তো ভেবেছিল যে এই কার্যক্রমের ফলে ওনার জনশ্রুতি অথবা সাধারণ মানুষের কাছে ওনার প্রায়োরিটিটা বাড়বে, কিন্তু পক্ষান্তরে যেটা হয় যে আমজনতা এটা কোনোভাবেই পছন্দ করেনি। আর এইখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে 3জন নেতা, তারাকি, রেজা এবং হাফিজুল্লাহ আমিন, 3 জনের কিন্তু গ্রেড অফ পাওয়ার বা ক্ষমতার লোক ছিল। শেষের দিকে প্রায় ডিসেম্বরের দিকে সোভিয়েত ইউনিয়ন তাদের সেনা পাঠিয়ে হাফিজুল্লাহকে মারে এবং ইসলামিক টেক ওভার করে। সোভিয়েত ইউনিয়ন তাদের সৈন্য পাঠিয়ে হাফিজুল্লাহকে মার্ডার করে এবং এইদিকে সোভিয়েত ইউনিয়ন সৈন্য পাঠানোর পিছনে 2টা কারণ রয়েছে। একটা হচ্ছে আইডিওলজিক্যাল কারণ, একটা হচ্ছে জিওপলিটিক্যাল কারণ। আইডিওলজিক্যাল কারণে যদি বলি, আফগানিস্তানে কমিউনিস্ট পার্টিদের বেশ বদনাম হয় রাজা হাফিজুল্লাহ আমিনের দ্বারা। তাই সোভিয়েত ইউনিয়ন যেটা করে তাদেরকে সাপোর্ট করার জন্য এবং যেহেতু তারা কমিউনিজম বিশ্বাস করত, তাই তারা হাফিজুল্লাহর জায়গাটা দখল করে। জিওপলিটিক্যাল কারণ হিসাবে যদি আমরা দেখতে চাই তাহলে যেটা হবে যে সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস এর মধ্যে একটা কোল্ড ওয়ার চলছিল। যদি সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে টেক ওভার করে তাদের ক্ষমতা বা ইনফ্লুয়েন্স আফগানিস্তানের উপর প্রয়োগ করতে পারে, তাহলে সোভিয়েত ইউনিয়নের পক্ষে আরো একটা দেশ চলে আসলো এবং যেহেতু ইউএস এর সাথে তাদের একটা কোল্ড ওয়ার চলছিল, তারা ওই যুদ্ধে জয় হতে আরো সহজ হবে। হাফিজুল্লাহ এরপরে বাবরাক কামালকে নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়। তিনি একজন রেভলিউশনারি লিডার ছিলেন এবং তিনি আসার পরে প্রায় অনেকগুলো পরিবর্তন আনে। যেমন তিনি আসার পরে প্রায় 2700 বন্দীকে তিনি রিলিজ করে। এছাড়াও তিনি রেড ফ্ল্যাগ থেকে নিউ ফ্ল্যাগে রিপ্লেস করে। এছাড়াও ফ্রি ইলেকশন,
ফ্রিডম অফ স্পিচ, রাইট টু প্রোটেস্ট অ্যান্ড ফ্রিডম অফ রিলিজিয়াসে তিনি প্রমিস করেন। এখন মনে হচ্ছে অনেক বছর পরে আফগানিস্তান শান্তির ছোঁয়া পেল এবং আফগানিস্তানের মানুষরা সুখে শান্তিতে থাকতে পারবে এবং তাদের দেশের উন্নয়নটা সম্ভব। কিন্তু আফগানিস্তানকে এমন শান্তিতে বা উন্নয়নের অবস্থানে দেখতে আমেরিকা তো আর বসে থাকতে পারে না, কারণ ইউএসএ দেখতে ছিল যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ইনফ্লুয়েন্স করছে, আর যার ফলে সোভিয়েত ইউনিয়নের শক্তি জমাচ্ছে। ভিয়েতনাম এবং সোমালিয়াতে সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে অনেক হিউমিলেট করেছে, তাই আমেরিকা বারবার চেষ্টা করছিল সোভিয়েত ইউনিয়নকে কিভাবে রিভেঞ্জটা নেওয়া যায়, আর এই রিভেঞ্জটা কিভাবে নেওয়া সম্ভব। তারা অনেক ভাবার পরে যেটা পায় যে আফগানিস্তানের অপোজিশন আইডিওলজি মুজাহিদ্দিনকে, আর তারা তখন থেকে মুজাহিদ্দিনকে সাপোর্ট দেওয়া শুরু করে। আর এই মুজাহিদ্দিনকে আগে থেকেই সৌদি এবং পাকিস্তান সাপোর্ট দিতে শুরু করে, যেহেতু তারা ইসলামিক ছিল, আর সেই সাথে এখন নতুন করে আমেরিকাও জয়েন করে। সিআইএ একটা বড় কাজ করে, যার ফলে এর নাম দেয় অপারেশন সাইক্লোন। সিআইএ এর ডাইরেক্টর রবার্ট কার্স পরে স্বীকার করে যে তখনকার প্রেসিডেন্ট জিমি কার্টার অথরাইজ করেছিল একটা সিক্রেট এইড $5 লাখ জন্য, যা 3 জুলাই 1979-এ মুজাহিদ্দিনকে দেওয়া হয়। এছাড়াও ইউএসএ সরকার বদলের পরেও মুজাহিদ্দিনকে মিলিয়ন ডলার সাপোর্ট দিতে থাকে। এখন প্রশ্ন আসে, কে এই মুজাহিদ্দিন? শুরুতে তারা গেরিলা বাহিনী ছিল এবং তারা পাহাড়ের গুহায় বাস করে গেরিলা ফাইট করত, কিন্তু যখন তারা আমেরিকা সহ পাকিস্তান এবং সৌদির সাপোর্ট পেল, তারা শুধু তখন গেরিলা বা হাতিয়ার না, তারা তখন অ্যান্টি এয়ারক্রাফট সহ বিভিন্ন ধরনের বড় বড় ওয়েপেন তাদের হাতে চলে আসে। এর ফলে সোভিয়েত ইউনিয়ন খুব একটা চিন্তায় পড়ে যায়। 1988-এ আফগানিস্তান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ পাকিস্তানের সাথে একটি শান্তি চুক্তি বা পিস এগ্রিমেন্ট করেন। এই চুক্তিতে উল্লেখ ছিল এক দেশ অপর দেশকে সাপোর্ট করা এবং এই যুদ্ধের সমাপ্তি ঘটানো। এছাড়াও এই পিস এগ্রিমেন্টটি সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ এর মাধ্যমেই করা হয়, এবং ইউএসএ একটা কন্ডিশন এখানে সোভিয়েত ইউনিয়নকে দেয়, সোভিয়েত ইউনিয়ন যদি তাদের আর্মি বা ফোর্স হটিয়ে এনে বা ফিরিয়ে এনে, তাহলে ইউএসএ মুজাহিদ্দিনকে সাপোর্ট করা বন্ধ করে দিবে। এই ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন রাজি হয়। ফাইনালি প্রায় 9 বছর পরে সোভিয়েত ইউনিয়ন তাদের আর্মি আফগানিস্তানকে সরিয়ে নেয় 1989-এ। নাজিবুল্লাহ আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য অনেকগুলো কাজ করে, যেমন তিনি তার ক্ষমতা কমিয়ে আনে এবং তিনি অপোজিশন পার্টি বা ইলেকশন চালু করে। 1989-এ আরেকটি পার্লামেন্ট ইলেকশন হয়, যেখানে নাজিবুল্লাহর দল পিডিপিএ জয় লাভ করে। 1990-তে ইসলামিক রিপাবলিক ডিক্লেয়ার করে এবং কমিউনিজম এর যত রেফারেন্স ছিল সবগুলা রিমুভ করে। নাজিবুল্লাহ খুবই চেষ্টা করেছিল তার দেশের উন্নয়ন ফিরিয়ে আনার জন্য এবং দেশকে শান্ত রাখার জন্য। এছাড়াও তিনি চেয়েছিল প্রাইভেট সেক্টরগুলো উন্নয়ন হোক এবং ফরেন ইনভেস্টমেন্ট করা হোক, কিন্তু এর মধ্যেই শেষ হয়নি। সোভিয়েত ইউনিয়ন তাদের আর্মি বা ফোর্স সরিয়ে নিলেও আমেরিকা মুজাহিদ্দিনকে গোপনে গোপনে ওয়েপেন দিয়ে সাপোর্ট করতেই থাকে, আর তাই মুজাহিদ্দিন তাদের অবস্থান থেকে 1 ইঞ্চিও পিছুপা না হয়ে তারা ইলেকশনকে বয়কট করে। আর এরই ফলশ্রুতিতে সিভিল ওয়ার চলতেই থাকে। সোভিয়েত ইউনিয়ন অনেক চেষ্টা করেছিল নাজিবুল্লাহকে সাপোর্ট দেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত 1992-এ এই যুদ্ধে মুজাহিদ্দিন উইন হয়। মুজাহিদ্দিন একটি ইসলামিক দল ছিল বটে, কিন্তু এই দলের মধ্যে অনেক দেশের বা অনেক জায়গার লোক বা অনেকে মিলে যেহেতু দলটি গঠন করা হয়েছিল, তাই এই দলের মধ্যে অনেকেরই ক্ষমতার লোভ ছিল, যার ফলে দেখা যায় যে তারা ক্ষমতা নিয়ে কে পাওয়ারটা পাবে এটা নিয়ে সামান্য তাদের দলের মধ্যে ইনফাইটিং হয়। কিন্তু ফাইনালি 1992-তে আফগানিস্তানের প্রেসিডেন্ট হয় বোরহানুদ্দিন রাব্বানি। কিছু সাল যেতে না যেতেই একটা নতুন শত্রুর আবির্ভাব হয়, এর নাম তালেবান। তালেবানরা মুজাহিদ্দিন দলের প্রেসিডেন্ট বোরহানুদ্দিন রাব্বানিকে হত্যা করে। কে এই তালেবান? কোথা থেকে আসলো এই তালেবান? পাশতুন ল্যাঙ্গুয়েজে তালেবান শব্দের অর্থ হচ্ছে স্টুডেন্ট। একদম শুরুর দিকে তালেবানদের লিডার ছিল মোল্লা ওমর। মোল্লা ওমর তিনি 50 জন ছাত্র নিয়ে এই দলটি গঠন করেন। পাকিস্তান থেকে আরও কিছু লোক এসে এই দলে জয়েন করে এবং তারা ছিল রিলিজিয়াস এক্সট্রিম। আর আফগানিস্তান থেকেও পাকিস্তানের যারা জয়েন করেছে তারা আরো বেশি এক্সট্রিম রিলিজিয়াস ছিল। এইখানে শুধু ধর্মই ছিল না, যেহেতু আমরা আগেই বলেছিলাম মুজাহিদ্দিনের মধ্যে অনেক ধরনের লোক ছিল বা অনেকে বাহিরেরও ছিল তাদের কান্ট্রির, কিন্তু যারা তালেবান ছিল তারা শুধু পাশতুন ন্যাশনালিজম আইডিওলজিতে বিশ্বাস করত। তালেবানকে পাকিস্তান এবং সৌদি সাপোর্ট করেছে, কিন্তু অনেকেই বলে যে তালেবান আমেরিকাদের তৈরি, কিন্তু যদি আমরা লজিক্যালি দেখি তালেবান আমেরিকার তৈরি না। কারণ হচ্ছে তা আমেরিকারা মুজাহিদ্দিনকে সাপোর্ট করেছিল,
কিন্তু তালেবানদেরকে নয়। আমেরিকানরা শুধু মুজাহিদিনকে সাপোর্টই দেয় নাই, শুধুমাত্র ওয়েপেনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তারা আফগানিস্তানের টেক্সট বুক মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এক্সট্রিম আইডিওলজিকে প্রমোট করে। সেপ্টেম্বর 1906 কাবুল শহর দখল করেন এবং এর নাম দেন ইসলাম ইমারত অফ আফগানিস্তান প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে মানুষরা তালেবানদেরকে অনেক সাপোর্ট করে, কারণ মানুষরা দেখতেছিল যে দেশের মধ্যে একটা স্টেবিলিটি আসতেছে বা দেশের শান্তি বা অন্যান্য বিষয়গুলো এখন একটু শক্ত মজবুত অবস্থানে আছে, তাই মানুষরা সাপোর্ট করেছিল। কিন্তু সময় সময় দেখা গেল যে তালেবানরা অনেক কঠোর হতে শুরু করলো, যেমন তারা অনেকগুলো পণ্য বা অনেকগুলো বিষয় ব্যান করেছে। এর লিস্টটা অনেক লম্বা, বাট এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে সিনেমা, টিভি, মিউজিক, ভিসিআর, ফুটবল, চেস, কাইট ফ্লাইং, মোস্ট অফ দ্য পেন্টিং, ফটোগ্রাফি, এমব্রয়ডারি, ক্লিন সেফ, ফরেনার্স অ্যান্ড ইউনাইটেড স্টেটসের সব অফিস ব্যান করা এবং এনজিও এবং 10-এর বেশি বয়সের মেয়েরা লেখাপড়া, এই বিষয়গুলো ব্যান করা হয়। এছাড়াও ছেলেদের দাড়ি এবং মেয়েদের হিজাব করা ছিল একদম কম্পালসারি। যেহেতু তালেবানরা পাশতুন ন্যাশনালিজমে বিশ্বাস করত, তাই তারা ইথিক্স ক্লিনিজিং শুরু করে। 1999-এর শেষের দিকে কিছু মুজাহিদ্দিন তালেবানদের বিপক্ষে ফাইট করতে আসে, তাদেরকে বলা হয় নর্দার্ন অ্যালায়েন্স। নর্দার্ন অ্যালায়েন্স এর হেড ছিল আহমেদ শাহ মাসুদ। তারা পরে পরাজিত হয় এবং আহমেদ শাহ মাসুদকে হত্যা করা হয়। এই ঘটনার 2 দিন পরে একটা টেরোরিস্ট গ্রুপ আল কায়দা ইউএসএতে 9/11 কন্ট্যাক্ট করে। আল কায়দা এর হেড ছিল ওসামা বিন লাদেন এবং যিনি তালেবানকেও সাপোর্ট করত। ওসামা বিন লাদেনের একটা চিঠিতে দেখা যায় যে উনি বলেন যে এটা 9/11 ছিল একটা রিভেঞ্জ, যেখানে সোমালিয়া, লিবিয়া এবং আফগানিস্তানে মুসলিমদের নির্যাতিত করা হয়েছিল, যার ফলে এটা ছিল আমেরিকার প্রতি একটা রিভেঞ্জ। কিন্তু আমেরিকা তো আর এখন আর বসে থাকার পাত্র নাই। যেহেতু আমেরিকা রিভেঞ্জের শিকার হয়েছে, তাই তারাও তো একটা রিভেঞ্জ নিবে, তাই তারা টেরোরিস্ট গ্রুপকে মারার জন্য তারা তাদের সৈন্য পাঠায় আফগানিস্তানে, এবং আফগানিস্তানে তারা বিভিন্ন জায়গাতে টেরোরিস্ট গ্রুপকে কেন্দ্র করে তারা বোম ব্লাস্ট করে, এতে করে কিছু সিভিলিয়ানও মারা যায়। 2001 সালে মুজাহিদ্দিন নর্দার্ন অ্যালায়েন্সকে সাপোর্ট করে এবং এর মাধ্যমে ইউএস এর সাহায্য পেয়ে তারা তালেবানকে একদম টোটালি রিমুভ করে দেয়। আহমেদ শাহ মাসুদ এর জায়গায় নতুন করে প্রেসিডেন্ট হয় হামিদ কারাজি। 2000 সালে আবার আফগানিস্তানে নতুন একটি ইলেকশন হয় এবং এই ইলেকশনে প্রায় 6 মিলিয়নের বেশি আফগানিস্তানের বসবাসকারীরা ভোট দেয় এবং এই ইলেকশনে কারাজি জিতে এবং তিনি নিজের জায়গায় আবারও বসার পরে ইন্ডিয়ার সাথে একটা খুবই ভালো সুসম্পর্ক তৈরি করে। ইউএসএ পাকিস্তানে থাকা কিছু তালেবানদেরকে নৃশংস করতে বা শেষ করতে তারা পাকিস্তানের কয়েক জায়গায়ও বোম ব্লাস্ট করে। 2011 সালে ওসামা বিন লাদেনের মৃত্যু হয় ইউএস এর ফোর্স দ্বারা। এর মধ্যে 2015 সালে জানা যায় যে মোল্লা ওমর 2013 সালেই অসুস্থজনিত কারণে মারা গেছে। আর এই পুরো সময় ধরে ইউএস আর্মি অথবা আমেরিকা তারা তালেবানকে শেষ করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু তা একদমই সম্ভব হয়নি। তালেবানরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ধরনের কার্যক্রম চালিয়েই যায়। ফেব্রুয়ারি 2020 ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় বসার পরে তিনি তালেবানদের সাথে কথা বলেন এবং তিনি জানায় যদি তালেবানরা আল কায়দা টেরোরিস্ট গ্রুপের সাথে সম্পর্ক না রাখে তবে তিনি তার সৈন্যদেরকে ফিরিয়ে আনবেন। কারণ আমেরিকানরা চায় না এই লড়াইটা আর চলুক, কারণ হচ্ছে শুধুই আফগানিস্তানের পিছনে আমেরিকার প্রায় এই 20 বছরে $2 ট্রিলিয়ন খরচ হয়েছে। আর এছাড়াও আমেরিকা এখান থেকে কিছুই পায়নি, শুধুই টাকা এবং সৈন্যরা শহীদ হয়েছে। এর ফলে আমেরিকার সকল দিক দিয়ে লসের কারণে আমেরিকা চাচ্ছিল যে এই যুদ্ধটা যেন আর না চলে, কারণ আমেরিকাও তখন এই যুদ্ধের বিপক্ষে অবস্থান করছিল। 2011 সালে তালেবানরা আরো শক্তিশালী হয়, তাদের দলে প্রায় এখন 85,000-এর মতো লোকজন আছে। এছাড়াও জো বাইডেন এটাও বলেন যে তাদের বর্তমান যে মিলিটারি আছে প্রায় 3 লাখ, তো তারা কিন্তু ইজিলি 85,000-এর সাথে। Do I trust the Taliban? No. But I trust the capacity of the Afghan military. You have the Afghan troops have 300,000 well equipped as any army in the world, and an air force against something like 75,000 Taliban. এখন আমেরিকা বলতেছে যে এটা তাদের কনসার্ন না বা তারা এই বিষয়ে আর করছে না, তারা তাদের সৈন্য ফিরিয়ে নিয়ে আনবে, কারণ তাদের হচ্ছে বেশি কষ্ট পড়ছে, যার ফলে এইখানে এখন আমেরিকানরা বলছে যে তাদের কোনো কনসার্ন এখানে নাই। কিন্তু এইখানে একটা 2টা বিষয় দাঁড়িয়ে যায় যে যদি তারা শুধু রিভেঞ্জেই থাকতো, রিভেঞ্জের মধ্যে সমাপ্ত হতো, তাহলে তারা 2011 সালে যখন ওসামা বিন লাদেন এর হত্যা করা হয় তখনই কিন্তু তাদের সৈন্য তারা ফিরিয়ে নিয়ে আনতে পারতো, কারণ রিভেঞ্জ অলরেডি শেষ। কিন্তু যদি তারা
চায় যে তালেবান মুক্ত করে আফগানিস্তানকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে স্বীকৃতি দিবে বা করবে, তখন যদি এটা হয় তাদের মিশন, তাহলে কিন্তু তারা ফেল। তালেবানদেরকে তারা রিমুভ করতে পারেনি, বরং তারা আরো শক্তিশালী হয়ে উঠেছে। আর অন্যদিকে সবচেয়ে বেশি তালেবানরা ওঠার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হয়েছে ইন্ডিয়া। কারণ হচ্ছে ইন্ডিয়া প্রায় $3 বিলিয়ন ইনভেস্ট করেছে দেশটির পাশে। আর দেশটির যে পার্লামেন্ট, এটা কিন্তু ইন্ডিয়ার টাকাই তৈরি হয়েছিল। সো এখন যদি তালেবানরা আসে, তাহলে হয়তো বা আর ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখবে না, এটাই হয়তো বা হবে। দেখা যাক কি হয়। আর তালেবান সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটি ভিডিও আসবে। কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত যা ঘটনা বলেছি, যেমন তালেবানের বেন প্রোডাক্ট বা অন্যান্য বিষয়গুলো, এগুলো কিন্তু 2000-এরও আগের কথা। সো তালেবান সম্পর্কে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আসবে নতুন বর্তমান অবস্থান নিয়ে, খুবই শিগগিরই। সো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তালেবানদেরকে এইরকম শক্ত অবস্থানে দেশ দখল করে নেওয়া বা নেওয়াটাকে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আলাপের সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন।